আসসালামু আলাইকুম। মিরাজ এবং ফেন্ডি দুই বন্ধু এক বাড়িতে গিয়ে আটকে পড়ে, যে বাড়িতে এক বিশেষ রিচুয়ালের মাধ্যমে দাজ্জালের পূজা করা হতো। সেখানে ছিল এক বিশেষ বই, যে বই খোলা এবং তাতে থাকা মহান আল্লাহ তাআলার নিষেধ করা চারটার নাম নেওয়ার ফলে তারা পৌঁছে যায় অন্য এক দুনিয়ায়, যে দুনিয়াতে চারটা শয়তান তাদের পিছে পড়ে যায়। এখন তারা কিভাবে নিজেদের এই গোলকধাঁধা থেকে বাঁচাবে তা জানবো আজকের এই সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান গল্পে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতেই আমাদেরকে কোরআনের এক আয়াত দেখানো হয়, যেখানে ব্যাখ্যা করা হয়েছিল যে মহান আল্লাহ তাআলা তিনি বাদে আর কারোর সামনে মাথা নত পছন্দ করেন না। এটা শিরকেরই একটা অংশ। এরপর আমাদেরকে জঙ্গলের মাঝে থাকা একটা রহস্যপূর্ণ বাড়ি দেখানো হয়, যেখানে একটা বিছানার নিচে লুকিয়ে ছিল রক্তাক্ত এক মেয়ে, যে কিনা ভয়ে কাঁপছিল। আচমকায় তাকে টেনে কেউ যেন বাইরে নিয়ে আসে। সেখানে দেখা যায় এক ভয়ানক মুখোশধারী ব্যক্তিকে। বিশেষ করে শয়তানের অনুসারীরাই এই ধরনের মুখোশ ধারণ করে, কেননা যে জিন জাতির অংশ ছিল শয়তান, সেটা কিছুটা ছাগলের মতো দেখতে ছিল। এখন এখানে এই ব্যক্তি এক কোপে ওই মেয়েটির মাথার ভেতরে ছুরি ঢুকিয়ে দেয় এবং মেয়েটি সেখানেই মারা যায়। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দুজন কলিগকে দেখতে পাই, যাদের নাম ছিল মিরাজ এবং ফেন্ডি। তারা দুজন ইন্দোনেশিয়ার একটা ক্লিনিং কোম্পানিতে কাজ করত। গাড়িতে করে তারা লোকেশনের দিকে যাচ্ছিল, যেখানে কেউ একজন মারা গিয়েছে। কিভাবে মারা গিয়েছে বা তার কি হয়েছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না, কারণ একে তো তারা ফাইলটা চেকই করেনি, এর উপর আবার ফেন্ডি ফাইলটা আনতেই ভুলে গিয়েছে। শুধুমাত্র তার মনে আছে লোকেশনটা কোথায়। ফলে মিরাজ তার উপর একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়। এমনিতেই এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, কেননা তারা অনেকটা দূর চলে এসেছে। এখন ফাইল আনার জন্য ব্যাকে যাওয়া সম্ভব ছিল না। এরই মাঝে হঠাৎ করে তাদের গাড়িটাও নষ্ট হয়ে যায়, টায়ার ফেটে গিয়েছিল, যা দেখে তাদের দুজনের তো মাথায় হাত। তারা এখানে কোথায় সাহায্য পাবে, তাই তো মিরাজ নিজেই টায়ারটা পরিবর্তন করতে শুরু করে। ফেন্ডি পাশে বসে তার সাথে কথা বলছিল। তারা কলিগ হলেও তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। এখানে ফেন্ডির কথা থেকে আমরা জানতে পারি যে মিরাজের একটা যমজ ভাই ছিল, যার নাম ছিল লুকমান। তারা দুজন একই রকম দেখতে ছিল, তবে মাত্র 2 বছর বয়সেই মিরাজ এবং লুকমান আলাদা হয়ে যায়। এর কারণ জিজ্ঞাসা করলে মিরাজ বলে যে সেটা লম্বা কাহিনী। ওই 2 বছরের পর আর কখনোই সে লুকমানকে দেখেনি। তারা এইসব নিয়েই গল্প করছিল, এমন সময় সেখানে লাল কালারের একটা গাড়ি এসে থামে এবং সেটা থেকে বেরিয়ে আসে একজন লোক। লোকটি এখানে মিরাজকে জিজ্ঞাসা করে যে তারা কোনো প্রবলেমে পড়েছে কিনা। মিরাজ বলে যে টায়ার ফেটে গিয়েছিল, তবে সেটা প্রায় চেঞ্জ করা হয়ে গিয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। যা শুনে লোকটি বলে যে এই এলাকার বাচ্চারা খুবই দুষ্টু, তারাই মূলত রাস্তার ভেতরে লোহা জাতীয় পদার্থ ফেলে রেখে দেয়, যার ফলে এখানে প্রায় গাড়ির টায়ার ফেটে যায়। এই কথা বলে সে মিরাজ এবং ফেন্ডিকে সাবধানে যেতে বলে, কেননা এই এলাকায় রয়েছে অসংখ্য সাপ। এই সামান্য কথাগুলো বলেই লোকটি সেখান থেকে চলে যায়। মিরাজ এবং ফেন্ডিও চাকা পরিবর্তন করে গাড়ি নিয়ে চলে আসে তাদের লোকেশনে। এই বাড়িটি মূলত গল্পের শুরুতে দেখানো ওই ভয়ানক রহস্যজনক বাড়িটি ছিল, যে ব্যাপারে কোনো রকম ধারণা ছিল না মিরাজ অথবা ফেন্ডির। বাড়ির সামনে আসা মাত্রই ফেন্ডি বলে ওঠে যে তার মনে হচ্ছে এই বাড়িতে কোনো বৃদ্ধ লোকই মারা গিয়েছে। হতে পারে ছেলে মেয়ে বিদেশে থাকে, এই জন্য দেখাশোনার কেউ নেই, তাই তো লোকটি মারা যাওয়ার পর তাদেরকে ডাকা হয়েছে এই বাড়িটা ক্লিন করতে। তখন মিরাজ বলে যে তার অন্য কিছু মনে হচ্ছে, তার এখানে কিছুটা দেজাভুর মতো হয়। গল্পের শুরুতে দেখানো ওই মেয়েটিকেও সে দেখতে পায়, যা শুনে ফেন্ডি বলে ওঠে এটা হয়তো বা তার যমজ ভাইয়ের কারণে হয়েছে। ফেন্ডির এই সকল আজগবি কথায় গুরুত্ব না দিয়ে মিরাজ গাড়ি থেকে নেমে আসে। সে যখন গাড়ির জিনিসপত্র নেওয়ার জন্য যাচ্ছিল, তখন সে দেখতে পায় দূরে একটা বাচ্চা মেয়েকে, যে কিনা পিঙ্ক ড্রেস পরে খুবই অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল। তবে পরবর্তীবার তাকাতেই মেয়েটি সেখান থেকে গায়েব হয়ে যায়, যা দেখে মিরাজ একটু অবাক হয়। এখন তারা ড্রেস পরে রেডি হয়ে নেয়। তবে তারা এটা দেখে অবাক হয় যে এই বাড়িতে কেউ একজন মারা গিয়েছে, যেটা এখনো পরিষ্কার করা হয়নি। তবুও এর দরজায় কোনো রকম টেপ লাগানো নেই। শুধুমাত্র তাই নয়, বাড়ির দরজায় তো কোনো রকম লকও ছিল না। তারা খুব সহজেই দরজা খুলে ভেতরে প্রবেশ করে। প্রবেশ করতেই তারা বিচ্ছিরি এক দুর্গন্ধ পায়, সেই সাথে চেক করে ইলেকট্রিসিটি আছে কিনা। তবে পুরো বাড়ির কোথাও ইলেকট্রিসিটি ছিল না, যে কারণে তারা দুজন ফিউজ বোর্ড খুঁজতে সিঁড়ির নিচের রুমে যায়। তবে সেখানেও কোনো রকম লাভ হয় না।
তাই তো মিরাজ সিদ্ধান্ত নেয় যে সে এই কাজে সময় নষ্ট করবে না। তার আগে পুরো বাড়িটা চেক করবে যে তাদের কোন কোন ঘর পরিষ্কার করতে হবে, আর এরপর দ্রুত কাজ করে এখান থেকে বেরিয়ে যাবে। কাজ দ্রুত করার জন্য মিরাজ ফেন্ডিকে বলে উপরের ঘরগুলো চেক করতে, এবং মিরাজ চলে যায় নিচের ঘরগুলো চেক করতে। প্রথমেই মিরাজ চলে যায় একটা ঘরে, যেখান থেকে খুব বিচ্ছিরি রকমের দুর্গন্ধ আসছিল। ভেতরে ঢুকতেই সে হতবাক হয়ে যায়, কেননা সেখানে থাকা কার্পেটের উপর মানুষের আকৃতিতে রক্ত লেগে আছে, সেই সাথে ওই রক্তের উপর রয়েছে অসংখ্য পোকা। সেই জিনিসটার ছবি তুলে নিচ্ছিল, এমন সময় পিছ থেকে আওয়াজ আসে, যে কারণে সে সেদিকে চলে যায় এবং একটি ঘরে চলে আসে। ওই ঘরের ভেতরে আরেকটা ছোট্ট রান্নাঘরের মতো ছিল, যেখানে আসার পর মিরাজ লক্ষ্য করে যে সেখানে সুইচ বোর্ড রয়েছে। সেটার ফিউজ ঠিক করার চেষ্টা করছিল। অন্যদিকে আমরা ফেন্ডিকে দেখতে পাই, যে কিনা উপরের রুমগুলোতে চেক করছিল যে সেখানে কিছু আছে কিনা। সে ছোট্ট একটা ক্যামেরা হাতে নিয়ে প্রত্যেকটা রুমে যাচ্ছিল। একটা রুমে গিয়ে সে হতবাক হয়ে যায়, আর এর পরপরই সে মিরাজের কাছে চলে আসে তাকে ডাকার জন্য, কেননা উপরের রুমে তারা একটা সাইট পেয়ে গিয়েছে, অর্থাৎ এমন এক রুম যেখানে কারোর মৃত্যু হয়েছে। যা শুনে মিরাজ একটু অবাক হয়, কেননা নিচেও এমন একটা রুম ছিল। এর মানে কি এই বাড়িতে দুটো মৃত্যু হয়েছে? ফেন্ডি তখন আফসোস করতে থাকে যে সে কিভাবে ফাইলটা আনতে ভুলে গেল, রিপোর্টটা পর্যন্ত তারা পড়েনি। এখন উপরে গিয়ে তার আফসোস আরো বেশি বেড়ে যায়, কেননা এখানকার রক্ত দেখে মনে হচ্ছে এটা যেন তাজা, তবে তার উপর রয়েছে অসংখ্য পোকা। সেই সাথে মনেও হচ্ছে না যে বয়স বাড়ার কারণে মারা গিয়েছে, অথবা কেউ নিজেকেই নিজে শেষ করে দিয়েছে। রক্ত দেখে তো মনে হচ্ছে এখানে খুন হয়েছে। পুরো দেওয়ালে রক্তের ছিটা ছিল, যা দেখে মিরাজ বলে যে সে এরকম কেস এর আগে কখনো দেখেনি। ফেন্ডির তো মনে হচ্ছিল এই রক্ত 2-3 দিনের বেশি আগের হবে না, তবে মিরাজের মতে এত দ্রুত রক্তের উপর এত পোকা হওয়ার কথা না, আবার রক্ত একদম ফ্রেশ ছিল। মিরাজ ফেন্ডিকে বলে অত কিছু না ভেবে দ্রুত কাজ শুরু করতে। ফেন্ডি বলে যে তার আরেকবার ডাবল চেক করা উচিত উপরের রুমগুলো। মিরাজ তাকে ডাবল চেক করতে পাঠায় এবং নিজে অফিসে কল দিয়ে রিপোর্ট নেওয়ার চেষ্টা করে, তবে এই বাড়ির ভেতরে তো কোনো রকম নেটওয়ার্কই ছিল না। এদিকে রুমগুলো চেক করার সময় ফেন্ডি সেখানে একটা বন্ধ দরজা দেখতে পায়, যেটা খোলার চেষ্টা করে, তবে সেটা খুলছিল না। ফেন্ডি চলে যাচ্ছিল, এমন সময় সে ওই ঘরের ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পায়, তাই তো সে ওই দরজার কি হোল দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। সে প্রথমে সেখানে কিছু একটা দেখতে পায়, যে কিনা আচমকাই সেখান থেকে সরে যায়, যা দেখে ফেন্ডি অনেকটা ঘাবড়ে যায়। এমন সময় ওই দরজাটি আপনা আপনিই খুলে যায় তার সামনে, যার ভেতরে থাকা জিনিসপত্র দেখে ফেন্ডি একেবারেই হতবাক হয়ে যায়। এদিকে মিরাজ যে ঘরে দাঁড়িয়ে ছিল সেই ঘরের বিছানার নিচে সে আওয়াজ শুনতে পায়। সেটা চেক করতেই সে দেখতে পায় ছোট্ট একটা ইঁদুর কিছু একটা খাচ্ছে। জিনিসটা কি বোঝার জন্য মিরাজ সেটা হাত দিয়ে তুলে নিয়ে আসে। ওই সময় তার পেছনে আমরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যে কিনা পর মুহূর্তেই গায়েব হয়ে যায়। মিরাজ দেখতে পাই এটা একটা মানুষের আঙুল, তবে ওই আঙুলটি নিচে ফেলে দেওয়ার পরপরই সেখান থেকে গায়েব হয়ে যায়। মিরাজ এইসবের কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় তাকে ডাক দেয় ফেন্ডি। ফেন্ডির সামনে যে দরজাটি খুলে গিয়েছিল সেটা মূলত একটা ওয়াশরুমের দরজা ছিল। সেখানেও পড়েছিল অনেক রক্ত, সেই সাথে ঝুলেছিল একটা গলার ফাঁস, যা দেখে তারা বুঝতে পারে যে হয়তোবা এখানে সত্যি মার্ডারের কোনো কেস হয়েছে, যেখানে 3টা ঘরে মৃত্যু হয়েছে। ফেন্ডির ধারণা যে ব্যক্তি এখানে এসে নিজেকে শেষ করে দিয়েছে সেই আগের 2 জনকে খুন করেছিল। তবে এত বড় কোনো কেস তারা হ্যান্ডেল করছে এই ব্যাপারে অফিস থেকে তাদের আগে থেকে কিছুই জানানো হয়নি, তাহলে তারা আরো কয়েকজন লোক বেশি করে নিয়ে আসতো। সেই সাথে এর দরজার সামনেও তো ফরেন্সিকের কোনো রকম টেপই ছিল না। যদি এটা মার্ডার কেসই হয়ে থাকবে তাহলে নিশ্চয়ই ফরেন্সিকের লোকেরা এখানে আসবে এবং দরজায় এটা টেপ থাকবে, তাই তারা কি করবে তা কোনো কিছুই বুঝতে পারছিল না। তবে এখনও তো বোঝার সময়ও ছিল না, কেননা সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। তাদের দ্রুত এই 3টা স্পট ক্লিন করে এখান থেকে চলে যেতে হবে। এ কারণে তারা তড়িঘড়ি করে সব জিনিসপত্র ভেতরে আনতে শুরু করে, যেখানে জেনারেটরের ব্যবস্থাও তারা সঙ্গে করে নিয়ে এসেছিল। এখন তারা ফুল দমে কাজ শুরু করে দেয়। অন্যদিকে আমরা লায়লা নামক একজন মহিলাকে দেখতে পাই, যার কাছে আসে আয়েশা নামক একটা ছোট্ট মেয়ে, যাকে মিরাজ ওই বাড়ির সামনে নামার সময় দেখেছিল। লায়লা হলো আয়েশার দাদি। আয়েশা এখানে তার দাদিকে জানায় যে তোকমাক হাউসে 2 জন লোক এসেছে, যা শুনে তার দাদি লায়লা একটু ঘাবড়ে যায়।
সে দ্রুত আয়েশাকে ভেতরে আসতে বলে এবং দরজা আটকে দেয়। এদিকে সন্ধ্যা গড়িয়ে অন্ধকার নেমে এসেছিল। একসাথে কাজ করছিল মিরাজ এবং ফেন্ডি। হঠাৎই মিরাজ উপরের রুম থেকে কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পায়। মিরাজ তখন ফেন্ডিকে ডাক দেয় এবং জিজ্ঞাসা করে সেও কি একই আওয়াজ শুনেছে। তবে ফেন্ডি তো কানে ইয়ারফোন লাগিয়ে পরিষ্কার করছিল, যে কারণে সে কিছুই শুনতে পায়নি। সে তো বরং মিরাজের সাথে মজা করতে থাকে যে এই বাড়িতে ভূত আছে। তবে মিরাজ তো নিশ্চিত ছিল যে সে ঠিকই উপর থেকে আওয়াজ শুনেছে, তাই সে নিজেই চলে যায় এই সব কিছু চেক করার জন্য। প্রত্যেকটা রুম সে চেক করছিল। ওই সময় তার পেছন থেকে আমরা কাউকে হেঁটে চলে যেতে দেখতে পাই, যে ব্যাপারটা মিরাজও অনুভব করতে পারে। তখনই দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ইসাক নামের একজন লোকের বাড়ির দৃশ্য দেখতে পাই, যে কিনা নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করছিল। এই সময়ে তার ফোনে বারবার রিং হচ্ছিল। কেউ যেন বিপদে পড়ে তাকে কল করেছে, তবে ফোন সাইলেন্ট থাকায় সে কিছুই টের পায় না। এদিকে ফেন্ডি চাইছিল একটু সময় বিশ্রাম করে নিতে, তবে মিরাজ চাইছিল দ্রুত কাজ শেষ করে এখান থেকে বেরিয়ে যেতে, কেননা তার কিছু একটা খারাপ অনুভব হচ্ছিল। অল্প একটু সময় বিশ্রাম নিয়েই তারা আবারও কাজে লেগে পড়ে। মিরাজ নিচের ঘর পরিষ্কার করছিল, অন্যদিকে ফেন্ডি গিয়েছিল উপরের ঘর পরিষ্কার করতে। এখানে হঠাৎই পেঁচেতে থাকা কার্পেটে তার পা লাগে এবং সে কার্পেটের নিচে কিছু একটা সাইনের মতো দেখতে পায়। কার্পেটটা সরাতেই সে দেখতে পায় সেখানে প্যান্টাগনের মতো সাইন আঁকা। আর এর মানে আমরা হরর লাভাররা সবাই জানি যে এখানে শয়তানের পূজা করা হতো। এখন সেখানে থাকা একটা আলমারির ভেতর থেকে একটু আওয়াজ হয়ে ওঠে, যা দেখে ফেন্ডি চলে যায় আলমারির ভেতরে কি আছে তা দেখার জন্য। সেখানে ছিল অসংখ্য কালো জাদুর জিনিস। সেখানে থাকা প্রত্যেকটা জিনিস ইঙ্গিত করছিল শয়তানের দাজ্জাল রূপের দিকে, যা দেখে ফেন্ডি হতবাক হয়ে যায়। তবে অবাক করা বিষয় হলো ফেন্ডি এত বেশি কৌতূহলী ছিল যে সে সেখানে থাকা একটা বক্স বের করে নেয় এবং কোনো কিছু না ভেবেই সেটা খুলতে আরম্ভ করে। এই বক্সের ভেতরে ছিল লাল মোমবাতি সহ কালো জাদুর বিভিন্ন জিনিসপত্র। সবকিছু একে একে বের করে ফেন্ডি। সবার নিচে ছিল লাল পলিথিনে আটকানো একটা বই। কোনো কিছু না ভেবেই ফেন্ডি ওই লাল বইটিকে বের করে নেয় এবং সেটার পলি খুলে ফেলে। বইটি দেখে বোঝাই যাচ্ছিল যে এটা কোনো রিচুয়াল অর্থাৎ কালো জাদুর বই। বইটি বের করতেই ফেন্ডির হাত কেটে যায় এবং এক ফোঁটা রক্ত গিয়ে পড়ে বইটিতে থাকা ওই কঙ্কালের মুখের উপর। এই ব্যাপারেও কোনো রকম গুরুত্ব না দিয়ে ফেন্ডি ওই বইটি খুলে দেখতে শুরু করে, যেখানে বিভিন্ন রকমের জিন প্রজাতির ব্যাপারে বলা ছিল। সেখানে থাকা এক ডিমনের নাম সে উচ্চারণ করে। ডিমন বলতে মূলত সেই সকল জিনদেরকে বোঝায় যারা কিনা শয়তানের অনুসারী। বালজিবাক নামটি নেওয়া মাত্রই ঘরের লাইট অফ হয়ে যায়, বাতাস বইতে শুরু করে, দরজা আপনা আপনি খুলে যায়। অঘটনের কোনো কিছু যেন মিরাজ নিচে থেকেই বুঝতে পারে, তাই সে উপরে চলে আসে ফেন্ডি কোথায় তা দেখার জন্য। ফেন্ডি এদিকে কোনো একটা আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে আসে। তারা দুজনে একটু কনফিউজড হয়ে যায় এই আওয়াজের কারণে। তাদের মনে হচ্ছিল বাড়ির ভেতরে আবার কেউ প্রবেশ করলো না তো। এ কারণে তারা নিচে চলে যায় মেন দরজা চেক করতে। সেখানে গিয়ে তারা দেখতে পায় মেন দরজাটি খোলা। মিরাজের মনে হচ্ছিল নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। তার প্রথম থেকেই ব্যাড ফিলিং হচ্ছে। কয়েকবার সে আপনা আপনি হওয়া আওয়াজও শুনেছে, যা শুনে ফেন্ডি অনেকটা ভয় পেয়ে যায়। তাই তো তারা মেন দরজাটি আটকে উপরে চলে যাচ্ছিল দ্রুত ক্লিন করে, যাতে তারা এই বাড়ি থেকে বের হতে পারে। তখনই হঠাৎ করে নিচের ওই ঘর থেকে আওয়াজ আসতে শুরু করে, যে ঘর তারা দুজন সবার আগে পরিষ্কার করেছিল, অর্থাৎ মার্ডার হওয়া ওই ঘরটি। সেখানে যেতেই তারা হতবাক হয়ে যায়, কেননা ঘরটির জিনিসপত্র সেই সাথে রক্তের দাগ আবারও ফিরে এসেছিল। তারা যেভাবে যা পরিষ্কার করেছিল সবই যেন আবারও উল্টো হয়ে গিয়েছে, যা দেখে ভয়ে ফেন্ডির অবস্থা তো বেশ খারাপ হয়ে যায়। মিরাজ তখন বলে তাদের দ্রুত এই বাড়ি থেকে বের হতে হবে। তারা উপরে যাবে এবং নিজ নিজ ব্যাগ নিয়ে এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ফেন্ডি জিজ্ঞাসা করে লাইট এবং অন্যান্য জিনিসপত্রের কি হবে। উত্তরে মিরাজ বলে কাল সকালে তারা এসে এগুলো নিয়ে যাবে। এ কথা বলে তারা যখন উপরের রুমে যায় তখন তারা হতবাক হয়ে যায়, কেননা সেখানে মিরাজের ব্যাগ যে রুমে ছিল সেই রুমের জিনিসপত্র আবারও আগের মতো পজিশনে চলে গিয়েছিল, অর্থাৎ ফ্লোরে রক্ত এবং তার উপর চলতে থাকা পোকা। এটা দেখে তারা আরো বেশি ঘাবড়ে যায় এবং চলে যায় ফেন্ডির ব্যাগ নিতে। ফেন্ডির ব্যাগটি ছিল ওই ঘরে যে ঘরে ফেন্ডি ওই বইটি পেয়েছিল। এই ঘরটি মিরাজ আগে দেখেনি, তাই এই ঘরের ভেতরে ওই সিম্বল দেখে সে হতবাক হয়ে যায়। সেই সাথে ওই বইটিও দেখতে পায়।
তখন ফেন্ডি বলে যে সে পরিষ্কার করতে করতে এই ঘরটি খুঁজে পেয়েছিল যখন এই ঘরের আলমারি থেকে আওয়াজ আসছিল। এখানে থাকা এই পেন্টাগনের সাইন দেখে মিরাজ বুঝে ফেলে যে এই সাইনটা মূলত শয়তানের পূজার জন্য করা হয়। যা শুনে ফেন্ডি বলে যে এই কারণেই এই লাল মোমবাতি, সেই সাথে শয়তানের পূজার জন্য মূর্তি টুর্তি সবকিছু রয়েছে এখানে। সেই সাথে রয়েছে লাল প্লাস্টিকে বেচানো ওই বইটি, যেটার প্লাস্টিক সে খুলে ফেলেছে। যা শুনে মিরাজ জিজ্ঞাসা করে যে সে ওই বইটি আবার পড়েনি তো। ফেন্ডি এখানে ভয়ে মিথ্যা বলে যে সে ওই বইয়ের কিচ্ছুই পড়েনি। যা শুনে মিরাজ বলে তাদের দ্রুত এই বাড়ি থেকে বের হতে হবে। তারা দ্রুত চলে যায় মেন দরজার কাছে। তবে মেন দরজায় হাত লাগাতেই তাদের হাত পুড়ে যায়। শুধুমাত্র মেন দরজাই না, জানালার লকেও তারা হাত লাগাতে পারছিল না। আগুনে পোড়ার মতো যন্ত্রণা হচ্ছিল তাদের। যা দেখে মিরাজ বুঝতে পারে যে ফেন্ডি নিশ্চয়ই ওই বই পড়েছে। ফেন্ডিও এখানে স্বীকার করে নেয় যে সে একটা ওয়ার্ডই পড়েছিল। যা শুনে মিরাজ বুঝে যায় যে নিজের অজ্ঞাতবশতই ফেন্ডি কোনো এক শয়তান জিনকে ডেকে এনেছে। সে এখানে ফেন্ডিকে বকা দিতে থাকে। প্রথমত এইভাবে তার দিয়ে পেঁচিয়ে রাখা, লাল পলিথিনে ঢেকে রাখা, সেই সাথে বক্সে আটকে রাখা একটা বই সে না জেনেই পড়ে নিয়েছে। তার উপর আবার দরজা খোলা থাকাকালীন সে এইসব ব্যাপারে বা এই সকল রিচুয়ালের জিনিসপত্র দেখেও মিরাজকে কিছুই বলেনি। তাহলে তারা তখনই পালিয়ে যেতে পারত, দরজা বন্ধ করে নিজেদের জন্য আর বিপদ ডেকে আনতো না। একটু মাথা ঠান্ডা হওয়ার পর সে জিজ্ঞাসা করে ফেন্ডি কোন ওয়ার্ডটা পড়েছিল। উত্তর শোনার পর মিরাজ তাকে জিজ্ঞাসা করে যে সে সিগিল অফ বাফোমেটের ব্যাপারে জানে কিনা। এটা এমন এক সংঘ যারা কিনা কালো জাদু করে। তারা শুধুমাত্র শয়তানের পূজাই করে না, বরং শয়তানকে সশরীরে এই পৃথিবীতে আনার চেষ্টা করে যাচ্ছে, তাও আবার দাজ্জালের রূপে। এখন বোকাশোকা ফেন্ডি আবারও তাকে উল্টোপাল্টা আইডিয়া দিতে থাকে যে তারা এই বই অনুযায়ী যদি রিচুয়াল ঠিকঠাকভাবে পালন করে তাহলে হতে পারে জিনিসপত্র আবারও নর্মাল পজিশনে চলে যাবে। অর্থাৎ এই রিচুয়াল পূর্ণ হওয়ার সাথে সাথে সবকিছু আবারও নর্মাল হয়ে যাবে। এরপর হয়তোবা তারা এই বাড়ি থেকে মুক্ত হতে পারবে। রিচুয়াল পূর্ণ হলে হয়তোবা যে শয়তান জিনকে সে ভুলবশত ডেকে ফেলেছে সে আবারও ফিরে যাবে। মিরাজ তার কথা একদমই মানতে চাইছিল না, তবে এই ব্যাপারে চেষ্টা করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। তারা এই বাড়িতে পুরোপুরিভাবে ফেঁসে গিয়েছিল, তাই হাতে হাত রেখে বসে থাকলেও তো চলবে না। এর উপর আবার ফেন্ডির বিশ্বাস ছিল যে তারা একমাত্র এইভাবেই এই বাড়ি থেকে বের হতে পারবে। এখন ওই সময় আমরা ইসাকের বাড়ির দৃশ্য দেখতে পাই, যে কিনা এই গ্রামেরই একজন ইমাম ছিল। তার কাছে গিয়ে পৌঁছায় লাইলা। হ্যাঁ, আয়শার দাদি লাইলা। সেই এতক্ষণ যাবৎ ইসাককে কল করে চলেছিল, যখন থেকে সে আয়শার মুখে শুনেছিল যে ওই বাড়িতে দুজন লোক প্রবেশ করেছে। এখন লাইলার মুখে বিপদের কথা শুনে ওস্তাদ ইসাক তৈরি হওয়ার জন্য চলে যায়। অন্যদিকে বাড়ির সিচুয়েশন আরো বেশি খারাপের দিকে যাচ্ছিল, কেননা শেষমেশ মিরাজও এবার রাজি হয়ে গিয়েছিল ফেন্ডির এই অদ্ভুত বুদ্ধি কাজে লাগাতে। তারা দুজন মিলে রিচুয়াল করতে শুরু করে। ফেন্ডি গিয়ে বসে ওই সার্কেলের ভেতরে। লাল মোমবাতিগুলো সে জ্বালিয়ে নেয় ঠিক বইয়ে যেমনভাবে লেখা ছিল ঠিক সেইভাবে। আর এরপর মিরাজ তাকে রিচুয়ালের বই থেকে সকল নিয়ম বলতে থাকে, যে নিয়ম অনুসারে রিচুয়াল করতে চলেছিল ফেন্ডি। বইয়ে লেখা ছিল এই রিচুয়াল কমপ্লিট হলেই তারা মুক্ত হয়ে যাবে। তবে তারা কিসের থেকে মুক্ত হবে এ ব্যাপারে বইতে কিছুই লেখা ছিল না। ফেন্ডির মনে হচ্ছিল তারা এই বাড়ি থেকে মুক্ত হবে, তাই সে প্রথমেই বইয়ে লেখা নিয়ম অনুযায়ী নিজের হাত কেটে রক্ত বের করে নেয়। তার একটা ফোঁটা ব্যবহার করে সে বইটি ওপেন করে। আর এরপর একে একে শয়তানের ওই 4টা ঘৃণিত নাম নিতে থাকে, যেগুলো নেওয়া ইসলামে নিষিদ্ধ রয়েছে, যার একটা নাম আমি প্রথমেই বলে ফেলেছিলাম। এখন এই নামগুলো নেওয়ার সময় একে একে আমরা দেখতে পাই ওই শয়তানির শক্তি বাড়ির ভেতরে প্রবেশ করছে। হঠাৎই ফেন্ডি দেখতে পাই ওই মেয়েটিকে, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, যে রক্তাক্ত অবস্থায় দরজার সামনে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে মিরাজ তাকে দেখতে পায় না। আর এরপর সে 4 নাম্বার অর্থাৎ শেষ নামটা নিয়ে বাটিটি ঘোরায়। বাটিটি যখন ঘুরছিল ওই সময় মিরাজ দেখতে পায় লাল কাপড়ধারী একজন মেয়েকে, যে কিনা ছুরি হাতে এগিয়ে আসে মিরাজের উপর হামলা করতে। তবে তার আগে রিচুয়ালটি সম্পন্ন হয়, কেননা বাটিটি থেমে গিয়েছিল এবং মিরাজ আর ফেন্ডি দুজনই অজ্ঞান হয়ে যায়। চারপাশের মোমবাতিগুলোও নিভে যায়। কিছুক্ষণ পর তাদের দুজনেরই জ্ঞান ফিরে আসে। মিরাজ ওই মহিলাটিকে খুঁজছিল, যে কিনা তার উপর হামলা করতে এসেছিল। ফেন্ডির মতে রিচুয়াল শেষ হওয়ার সাথে সাথে তারা অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর তাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যেটা একদমই স্বাভাবিক ছিল না। ওই সময় মিরাজের নাম ধরে কেউ একজন ডাক দেয়।
মিরাজ কনফিউজড হয়ে পড়ে যে এই বাড়িতে কে এলো। উত্তরে ফেন্ডি বলে যে হতে পারে তাদেরকে খুঁজতে কেউ এসেছে। মিরাজ বলে যে ওই ব্যক্তি তাহলে তার নাম জানে কিভাবে। তখন ফেন্ডির মনে হয় হতে পারে তাদের মালিক এখানে তাদের খোঁজে এসেছে। এই আশা বুকে নিয়ে তারা আস্তে আস্তে করে ওই ঘর থেকে বেরিয়ে আসে। যেহেতু তারা নিচে চলেই এসেছে তাই ফেন্ডি মিরাজকে বলে যে তারা চাইলে দরজাটি একবার চেক করে দেখতে পারে যে তারা এখন বাইরে যেতে পারবে কিনা। প্রথমে তো তারা দরজার হাতলে হাত দিতেই ভয় পাচ্ছিল, পরবর্তীতে দেখা যায় সেটা এখন আর গরম নেই, যা দেখে তারা অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে এবং দরজাটি খুলে ফেলে। কিন্তু সামনে তাকাতেই তারা হতবাক হয়ে যায়, কেননা বাইরে যেমনটি ছিল তেমনটি নেই, পরিণত হয়েছে এক অন্য জগতে। ঘর থেকে বের হতেই এক ভয়ঙ্কর জঙ্গলের শুরু, যা দেখে তারা ভয় পেয়ে যায় এবং দরজাটি সাথে সাথে আটকে দেয়। এরপর তারা চলে আসে নিচের রুমে থাকা ওই ঘরে। সেখানে আসতে তারা আরো বেশি অবাক হয়ে যায়, কেননা সেখানে পড়েছিল একটা লাশ, ঠিক সেই আকৃতিতে যে আকৃতির রক্ত তারা সেখান থেকে পরিষ্কার করেছিল। অর্থাৎ সবকিছু ঠিক করতে গিয়ে তারা আরো বেশি বিগড়ে ফেলেছে এই রিচুয়ালের মাধ্যমে। এমনকি উপরের ঘরে এসে তারা দেখতে পায় যে স্থানটিতে রক্ত পড়েছিল সেখানেও এখন মুভির শুরুতে দেখানো ওই মেয়েটির লাশ পড়ে আছে, যা দেখে মিরাজ দৌড় দেয় এবং যে ঘরের ভেতরে দড়ি ঝোলানো ছিল সেখানে চলে যায়, অর্থাৎ ওই বাথরুমের সামনে। যেখানে গিয়ে তারা দেখতে পায় এখন ওই দড়িতে লাশ ঝুলছে, যে লাশের মুখে ছিল একটা ব্যাগ। মুহূর্তের মধ্যেই তাদের সামনেই দরজাটি বন্ধ হয়ে যায়, যা দেখে তারা আরো বেশি ঘাবড়ে যায়। পরবর্তীতে আবারও আপনা আপনি খুলে যায় যেখান থেকে ওই লাশটি গায়েব হয়ে গিয়েছিল। এটা দেখে ফেন্ডি ভয় পেয়ে যায় এবং মিরাজকে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। তারা এক দৌড়ে নিচে চলে যায়, যেখানে মিরাজ ফেন্ডির উপর ভীষণভাবে রেগে যায়। তার বুদ্ধির কারণেই আজ তাদের এই অবস্থা। তখনও ফেন্ডির বোকামি শেষ হচ্ছিল না। তার মনে হচ্ছিল এই সব কিছু হয়তোবা তাদের কল্পনা, তারা হয়তোবা কোনো ঘোরের মধ্যে রয়েছে। যা শুনে মিরাজ তাকে গায়ের জোরে একটা ঘুষি মারে এবং চিৎকার করে বলতে থাকে যে তারা কোনো কল্পনা অথবা স্বপ্ন দেখছে না, তারা সত্যি এই ভয়ানক জায়গায় ফেসে গিয়েছে। কথা বলতে বলতে মিরাজ একটু শান্ত হলে ফেন্ডি তাকে বলে সে কোনো কিছুই ইচ্ছা করে করেনি, সে যে সকল বুদ্ধি দিয়েছিল সবকিছুই সে ভালো মানসিকতা থেকে দিয়েছিল। সে বুঝতে পারেনি সিচুয়েশন এত খারাপ হয়ে যাবে। তখনই হঠাৎ নিচের ওই লাশের ঘর থেকে আওয়াজ হয়ে ওঠে। ফেন্ডি বলে ওঠে যে লাশ তো নিজে থেকে নড়তে পারে না। তবুও চেক করার জন্য তারা আস্তে আস্তে করে ওই ঘরে যায়, যেখানে গিয়ে তারা দেখতে পায় ওই লাশ গায়েব হয়ে গিয়েছে, যা দেখে এবার তারা বুঝতে পারছিল না যে লাশ কোথায় গেল। ফেন্ডির মনে হচ্ছিল যে এই বাড়িতে আর কেউ আছে। তখন মিরাজ তাকে বলে যে না, তারা মূলত অন্য জগতে চলে এসেছে, কেননা ওই বইতে দরজা খুলে যাওয়ার কথা লেখা ছিল। এর মানে তারা ওই রিচুয়ালের মাধ্যমে অন্য কোনো জগতের দরজা খুলে দিয়েছে। তখনই সে দেখতে পায় জানালার বাইরে মাথায় একটা ছুরি নিয়ে ওই লাশটি হেঁটে বেড়াচ্ছে, যে লাশটি এতক্ষণ এখানে পড়েছিল। তারা এটা দেখে ঘাবড়ে গিয়ে দরজা থেকে বের হতেই আচমকা ওই লোকটি তাদের উপর হামলা করে বসে, যাকে আমরা গল্পের শুরুতে ওই মেয়েটিকে মেরে ফেলতে দেখেছিলাম, অর্থাৎ ভয়ঙ্কর মুখোশ পরা ওই লোকটি, যার কাছ থেকে পালাতে গিয়ে মিরাজ এবং ফেন্ডি দুজনে আলাদা হয়ে যায়। ফেন্ডি ওই লাশ ঝুলতে থাকা বাথরুমের ঘরে চলে আসে। অন্যদিকে মিরাজ গিয়ে লুকিয়ে পড়ে রান্নাঘরে। সেখানে সে একটি কাচের বোতল ভেঙে সেই কাচের টুকরোটি হাতে রেখে দেয়। অন্যদিকে বাথরুমে ঝুলতে থাকা ওই লাশকে দেখে ফেন্ডি অন্য এক বাথরুমে এসে লুকিয়ে পড়েছিল। তখনই সেখানে আমরা কারোর একটা রক্তাক্ত পা দেখতে পাই, যে কিনা আস্তে আস্তে করে ফেন্ডির দিকে এগিয়ে যাচ্ছিল। এটা গল্পের শুরুতে দেখানো ওই মেয়েটির লাশ ছিল, যে কিনা প্রথমে ওই বাথরুমের দরজা খোলার চেষ্টা করে। দরজা লক থাকায় এবার সে নিজের মাথা দিয়ে আঘাত করতে থাকে ওই দরজায়, ফলে ফেন্ডি অনেক বেশি ভয় পেয়ে যায়। একটা সময় ওই আঘাতের আওয়াজ বন্ধ হয়ে যায়। তখন ফেন্ডি সাহস করে নিজের সামনে থেকে ওই পর্দা সরাতেই নিজের সামনে ওই রক্তাক্ত মেয়েটিকে দেখতে পায়, যে কিনা হামলে পড়ে ফেন্ডির উপর। তার মুখ থেকে বেরিয়ে ফেন্ডির উপর পড়তে থাকে রক্ত, যার ফলে ফেন্ডি চিৎকার করতে থাকে। এক পর্যায়ে ওই মেয়েটি গায়েব হয়ে যায়। ফেন্ডি তখন দ্রুত সেখান থেকে উঠে পালাতে আরম্ভ করে। তবে হঠাৎই সে একটা স্থানে এসে থমকে দাঁড়ায়, যেন সে সামনে ভয়ঙ্কর কিছু দেখেছিল। দৃশ্য চলে যায় মিরাজের কাছে, যে অনেকক্ষণ যাবৎ লুকিয়ে থাকার পরও সেখানে কাউকেই দেখতে পায় না। এ কারণে সাহস করে উঠে চলে আসে দরজার কাছে। দরজার কাছে আসা মাত্রই মুখোশধারী ওই লোকটি তার উপর হামলা করে। গলা চেপে ধরে সে প্রথমেই মিরাজের হাত থেকে ওই কাচের টুকরোটা ফেলে দেয়।
আর এরপর তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে মিরাজের বাহুতে। মিরাজ কোনো মতে নিজের বাহু থেকে ছুরিটি বের করে সেটা দিয়ে উল্টে আঘাত করে ওই ছেলেটির উপর। আর এরপর সেখান থেকে পালিয়ে উপরের ঘরে চলে আসে, যেখানে আসতেই সে নিজের সামনে দিয়ে ফেন্ডিকে হেঁটে যেতে দেখতে পায়, যার পিছু করতে করতে সে চলে আসে একটা ঘরে। সেখানে এসে সে দেখতে পায় একটা চাদরের নিচে কেউ দাঁড়িয়ে আছে। সে বারবার ফেন্ডিকে বলতে থাকে যে এটা মজা করার সময় নয়। একথা বলে সে ওই চাদর সরাতেই ভয়ে পড়ে যায়, কেননা সেখানে কেউই ছিল না। সে দ্রুত ওই ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, এমন সময় হঠাৎই সে থমকে দাঁড়ায়, কেননা তার সামনে ছিল মাথায় ছুরি ঢোকানো ওই লাশটি। এর মানে হলো একে একে এই বাড়িতে থাকা সবগুলো লাশ জীবিত হয়ে উঠছিল। এখন ওই সময় আচমকাই ফেন্ডি মিরাজকে মুখ চেপে ধরে ঘরের ভেতরে নিয়ে আসে। ফেন্ডির পুরো শরীরের রক্ত দেখে মিরাজ জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ফেন্ডি তাকে সবকিছু খুলে বলে, মিরাজও তাকে সবকিছু খুলে বলে। মিরাজ বুঝতে পারছিল যে এইভাবে তারা বেশিক্ষণ বাঁচতে পারবে না, তাদের বাঁচতে হলে আসল জগতে ফিরে যেতে হবে। যেহেতু বইয়ের ওই রিচুয়ালের মাধ্যমে তারা এই জগতে ফেসে গিয়েছে, তাই এই কারণে তাদের আগে ওই বইটি খুঁজে বের করতে হবে এবং সেটা পুড়িয়ে ধ্বংস করে ফেলতে হবে। ফেন্ডির কাছে লাইটার ছিল, যেটা নিয়ে তারা দুজন আস্তে আস্তে করে চলে যায় অ্যাটাচড বাথরুমওয়ালা ওই রুমে, যে রুমের ভেতরে ছিল ওই বইটি, অর্থাৎ রিচুয়াল করার ওই রুমে। সেখানে তারা এই ঘরে ঢুকতে ভয় পাচ্ছিল, না জানি কখন বাথরুমের ওই লাশটি তাদের সামনে চলে আসে। তবুও সাহস করে তারা ভেতরে প্রবেশ করে, যেখানে মিরাজ বইটি হাতে তুলে নেয় এবং ফেন্ডির হাত থেকে লাইটার নিয়ে সেটা পোড়ানোর চেষ্টা করে। তবে একটু আগেও যে লাইটার একদম ঠিক ছিল তা এখন জ্বলছিল না, যা দেখে মিরাজ বলে তাদের দ্রুত রান্নাঘরে গিয়ে এটা জ্বালিয়ে দিতে হবে। তবে তারা বের হওয়ার আগেই ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। তখনই বাথরুমে থাকা ওই লাশটি হাওয়ায় ভাসতে ভাসতে তাদের কাছে চলে আসে এবং মিরাজের দিকে মুখ ঘুরিয়ে তার নাম ধরে ডাক দেয়, যা শুনে তারা দুজনেই ঘাবড়ে যায়। তবে সেখানে কেউই ছিল না, তাই তারা ভয়ে ভয়ে দরজা খোলে এবং রান্নাঘরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামতে থাকে। হঠাৎই তারা নিচে ওই মেয়েটির লাশ দেখতে পায়, যে কিনা তাদের দিকেই তাকিয়ে পড়ে, যা দেখে তারা ঘাবড়ে যায় এবং উল্টো দিকে দৌড়াতে শুরু করে। এর ফলে ফেন্ডি এবং মিরাজ আবারও আলাদা হয়ে যায়। বইটি মিরাজের হাতে ছিল। একটা ঘরে ঢোকার সময় কারোর একটার সাথে ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়। কাপড় দেখে মনে হচ্ছিল এটা যেন ফেন্ডি, তাই সে লাশটিকে পাল্টাতেই দেখতে পায় এটা তো ফেন্ডির লাশ, যা দেখে সে হতবাক হয়ে যায়। ফেন্ডি যদি এখানে মরে পড়ে থাকে তাহলে এতক্ষণ যাবৎ সে কার সাথে ছিল। দৃশ্য চলে যায় প্রথমবার যখন ফেন্ডি এবং মিরাজ আলাদা হয়েছিল ওই সময়ে। তখন যখন বাথরুম থেকে পালিয়ে ফেন্ডি বেরিয়ে আসছিল, তখন হঠাৎই থমকে দাঁড়িয়েছিল। তার সামনে ছিল মাথায় কোপ লাগা ওই লাশটি, যাকে দেখে সে পিছের দিকে চলতে থাকে। তবে তার পিছেই তো ছিল ওই মেয়েটির লাশ, যে কিনা একটা ছুরি দিয়ে আঘাত করে ফেন্ডির বুকে। আর তখন থেকেই ফেন্ডি এখানেই পড়ে আছে। তখনই হঠাৎ করে মিরাজ বাইরে থেকে ফেন্ডির হাসির শব্দ শুনতে পায়। সে বাইরে এসে হতবাক হয়ে যায়। ভেতরে ফেন্ডির লাশ পড়েছিল, অথচ বাইরে দাঁড়িয়ে ছিল ফেন্ডি, যে কিনা ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়েই হাসছিল এবং নিজেকে ফেন্ডি বলেই দাবি করছিল, যা দেখে মিরাজ বুঝতে পারে এটা ফেন্ডি নয়। তাই সে এখানে ফেন্ডিকে বারবার আঘাত করতে থাকে। এক পর্যায়ে তো সে ফেন্ডির মাথা পর্যন্ত বাঁকিয়ে ফেলে, যা পরবর্তীতেই মিরাজের সামনেই আবারও ঠিক হয়ে যায় এবং লাল চোখ নিয়ে বারবার হাসতে থাকে, যা দেখে এবার মিরাজ দৌড়ে পালাতে শুরু করে, যেখানে এই ভয়ানক ফেন্ডি তার পিছু করছিল। সে কোনো মতে স্লাইড করে একটা ঘরে প্রবেশ করে এবং সেখানকার দরজা বন্ধ করে দেয়, যার ফলে ফেন্ডি ভেতরে প্রবেশ করতে পারে না। কিছুক্ষণ পর সে দরজা ধাক্কানো বন্ধ করে দেয়। ধাক্কানোর শব্দ বন্ধ হতে দেখে মিরাজ যখন একটু স্বস্তি নিচ্ছিল, তখনই হঠাৎ করে ঘরের দরজাটি আপনা আপনি খুলে যায় এবং প্রবেশ করে মাথায় ছুরি থাকা ওই লাশটি, যেটা মিরাজ আয়নায় দেখেছিল। তবে খালি চোখে তাকে দেখা যায় না। পরক্ষণেই আমরা দেখতে পাই ওই লাশটি মিরাজের পাশে এসে দাঁড়িয়েছে। তবে সে কোনো রকম আক্রমণ করার আগেই মিরাজ তাকে একটা ঘুষি মারে, যার ফলে লাশটি নিচে পড়ে যায়। মিরাজ বুঝতে পারে এই লাশগুলো মূলত জম্বির মতো, তাই সে প্রথমে ওই লাশটির মাথা থেকে কোড়ালটা নিয়ে নেয় আর এরপর সেটা দিয়ে কোপাতে থাকে লাশটিকে। এরপর যখন লাশটি নির্জীব হয়ে যায়, তখন সে দরজা খুলে বাইরে আসে। যখনই ফেন্ডির ওই ভয়ানক রূপ তার উপর আক্রমণ করতে যাবে, তখনই সে ওই কোড়ালটি ঢুকিয়ে দেয় ফেন্ডির মাথায়, যার ফলে সে সেখানেই পড়ে যায়। মিরাজও এবার মুক্তি পায় ভয়ানক ওই ফেন্ডির হাত থেকে। এরপর সে চলে আসে যে স্থানে আসল ফেন্ডি এবং ওই বইটি পড়েছিল সেখানে। সে ওই বইটি তুলে নেয়
আর এরপর সে ফেন্ডির রুর মাগফিরাত কামনা করে। সে এবার বইটি নিয়ে যেতে চাইছিল রান্নাঘরে, যাতে করে এটি সে পুড়িয়ে ফেলতে পারে। তবে সিঁড়ি দিয়ে নামতেই ওই মুখোশধারী লোকটি তার উপর আক্রমণ করে এবং পাশের ঘরের ভেতরে তাকে ফেলে দেয়, যেখানে সে ওই মৃত মেয়েটির জীবিত লাশ দেখে অনেক ঘাবড়ে যায় এবং দরজা খুলে পালাতে চায়। তবে দরজাটি তো লক হয়ে গিয়েছিল। এদিকে ওই মেয়েটিও নিজের জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছিল। সে চলে এসেছিল মিরাজের পেছনে। সে মিরাজের গলা চেপে ধরে। তখন মিরাজ কোনো মতে ওই বইটি হাত বাড়িয়ে হাতের নাগালে নেয়, আর এরপর ওই বই দিয়ে আঘাত করে মেয়েটিকে প্রথমে ফেলে দেয়। এরপর বইটি দিয়ে আঘাত করতে করতে সে মেয়েটির মাথা ফাটিয়ে ফেলে। সে মূলত ফেন্ডির মৃত্যুর পর একদমই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল, তাই এবার সে ওই বইটি নিয়ে চলে যায় রান্নাঘরে। তবে সেখানে গ্যাসের চুলা একদমই জ্বলছিল না, যার ফলে সে রাগের মাথায় চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখনই মুখোশ পরা ওই ছেলেটি পেছন থেকে তার গলা চেপে ধরে এবং তাকে টেনে নিয়ে যায় ডাইনিং রুমে। সেখানে সে মিরাজের ওপর আঘাত করতে থাকে, যার ফলে মিরাজের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তখন ছেলেটি তার গলা চেপে ধরে তাকে হাওয়ায় তুলে নেয় এবং দূরে ছুঁড়ে ফেলে। সেখানে গিয়ে সে আবারও মিরাজকে তুলে নেয় এবং তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তাকে এইভাবে কষ্ট দিয়ে মারতে যেন ওই শয়তান ভীষণ মজা পাচ্ছিল। সে এবার ছুরি নিয়ে মিরাজের চোখের ভেতরে ঢোকাতে চাইছিল। মিরাজ এক হাত দিয়ে কোনো মতে আটকে রেখেছিল এবং চিৎকার করছিল বাঁচার জন্য। তখনই কিছু একটা হয়ে যায়। দৃশ্য চলে আসে আসল জগতে, অর্থাৎ মানুষের জগতে, যেখানে মিরাজ পুরোপুরিভাবে পোজেস ছিল এবং তার উপর রুকিয়া করছিল ইসাক। ইসাক এবং লাইলা মূলত সময় থাকতেই ওই বাড়িতে চলে এসেছিল, যাতে করে ওই দুইজনকে অর্থাৎ মিরাজ এবং ফেন্ডিকে তারা বাঁচাতে পারে। তারা মূলত অন্য জগতে গিয়েছিল এবং সেখানেই ওই জিন কোনোভাবে তাদের আত্মাকে নিজের বশীভূত করতে চাইছিল। তবে মিরাজের ক্ষেত্রে সে এটা করতে পারে না। তার আগেই ইসাক তাকে রুকিয়া করে সুস্থ করে ফেলে, যেখানে মিরাজ তার বন্ধুর নাম নিলেই ইসাক নিশ্চিত হয়ে যায় যে মিরাজ এখন আসল পৃথিবীতে ফিরে এসেছে। তখন লাইলা বলে যে মিরাজ ঠিকঠাকভাবে ফিরে এলেও ফেন্ডির অবস্থা ভালো না, তাকে বাঁচাতে হলে তাদেরকেই ওই জগতে যেতে হবে। যা শুনে ইসাক চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা ফেন্ডিকে দেখতে পাই, যার ওই জগতে জ্ঞান ফিরে এসেছিল। মূলত মিরাজ মনে করেছিল ফেন্ডি মারা গিয়েছে, তবে আঘাত পেয়ে ফেন্ডি শুধুমাত্র অজ্ঞানী হয়েছিল। জ্ঞান ফেরার পর সে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নেমে আসে এবং চারিদিকে মিরাজকে খুঁজতে থাকে। তবে মিরাজ তো অলরেডি এই দুনিয়া থেকে বেরিয়ে গিয়েছে। সে যখন রান্নাঘরের দিকে যায় মিরাজকে খুঁজতে খুঁজতে, তখনই তার উপর হামলা করে মুখোশ পরা ওই লোকটি। সে তাকে তাড়া করে এনে আঘাত করে ফেলে দেয়, আর এরপর তাকে পুরোপুরিভাবে মেরে ফেলার জন্য তাকে ছুরি দিয়ে আঘাত করতে যায়। ফেন্ডি আপ্রাণ চেষ্টা করছিল লোকটির হাত থেকে বাঁচার। তখনই সে সাইডে লাইলাকে দেখতে পায়, যে কিনা তাকে হাতের ইশারায় দ্রুত ওইদিকে যেতে বলছিল। অর্থাৎ এটাই ছিল এই দুনিয়া থেকে বের হওয়ার রাস্তা। তখনই লাইলার সাথে চলে আসে ইসাক, যে কিনা আয়াতুল কুরসি পড়তে আরম্ভ করে। আয়াতুল কুরসি পড়া মাত্রই ওই শয়তান জিনের মুখোশে যেন আগুন ধরে যায়, সেটা থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। ফলে ওই লোকটিরও কষ্ট হতে থাকে। যে সুযোগ নিয়ে ফেন্ডি দ্রুত সেখান থেকে পালিয়ে চলে আসে ইসাক এবং লাইলার কাছে। তখন ইসাক এবং লাইলা তাকে নিয়ে চলে আসে আসল দুনিয়াতে। এইভাবেই ফেন্ডি এবং মিরাজকে বাঁচিয়ে নিয়েছিল তারা দুজন। এখন পরদিন গিয়ে মিরাজের জ্ঞান ফেরে, যখন সে লাইলার বাড়িতে ছিল। সেখানে তাকে উঠে বসতে দেখে আয়শা দৌড়ে গিয়ে লাইলাকে এই ব্যাপারে জানায়। তখন আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসে মিরাজ। সে লাইলা এবং আয়শাকে দেখতে পায়, তবে সে ফেন্ডি ঠিক আছে কিনা এটা জানতে চাইছিল। তাই তো লাইলার ইশারায় সে চলে যায় ফেন্ডির ঘরের কাছে। সেখানে দরজা খুলে সে দেখতে পায় ফেন্ডি তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, যা দেখে সে একটু স্বস্তি পায় এবং সোফায় গিয়ে বসে। সেখানে লাইলা তার জন্য চা নিয়ে আসে। এখানে মিরাজের মনে অনেক প্রশ্ন ছিল, যার একে একে উত্তর দিতে শুরু করে লাইলা। লাইলা জানায় ওই বাড়িতে থাকা শয়তানি বইটি পড়ার কারণেই তারা অন্য জগতে চলে গিয়েছিল, অর্থাৎ শয়তান জিনদের জগতে। সে এর আগেও অনেকবার ওই বইটিকে ধ্বংস করার চেষ্টা করেছে, তবে সেটা বারবার ফিরে আসে। এছাড়া ওই বাড়িটাই মূলত অভিশপ্ত, তার ওই বাড়িতে যাওয়া উচিত হয়নি। সে এবং তার বন্ধু প্রথম ভিকটিম নয়, বরং এই বাড়িতে এর আগেও মানুষ ফেসেছে এবং মারা গিয়েছে। সৌভাগ্যবশত তাদের দুজনকে বাঁচাতে পেরেছে লাইলা এবং ইসাক। তখন মিরাজ জিজ্ঞাসা করে ওই বাড়িটি আসলে কার। উত্তরে লাইলা জানায় যে বাড়িটি তার ভাইয়ের।
তবে ভাইয়ের মৃত্যুর পর এই বাড়িটির মালিক হয়েছিল তার ভাইপো অ্যাডাম এবং তার স্ত্রী মাইসারা। তারা যখন ইউরোপ থেকে ফিরে এসে এই বাড়িটি দখলে নেয় তখনই লায়লা জানতে পারে যে তারা দুজন মূলত শয়তানের পথের অনুসারী। লায়লা তাদের দুজনকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, তবে পারেনি। মিরাজ বলে অন্য জগতে যাওয়ার সময় সে লাল পোশাকধারী একজন মেয়েকে দেখেছিল, যার উত্তরে লায়লা বলে এটা হতে পারে মাইসারা, কেননা বেশ কিছু বছর আগে ওই বাড়িতে 3 জন লোকের খুবই নির্মমভাবে হত্যা হয়েছিল। ওই রাতে লায়লা মাইসারাকে লাল পোশাক পরা অবস্থায় দেখেছিল, আর এরপর থেকে মাইসারা কখনো লাল পোশাকবিহীন অন্য কোনো কালারের পোশাক পরেইনি। একথা বলে সে তার পরিবারের অ্যালবামটি মিরাজের দিকে ঠেলে দেয়, যেটা খুলতেই মিরাজ হতবাক হয়ে যায়। সেখানে মাইসারা এবং আদমকে দেখে সে বলে এই দুইজনের সাথেই তো গতকাল ব্রিজের কাছে তাদের দেখা হয়েছিল, যখন তাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে গিয়েছিল। লায়লা বলে এটা কখনোই সম্ভব নয়, কেননা আদম এবং মাইসারা 2 বছর আগেই মারা গিয়েছে একটা কার অ্যাক্সিডেন্টে। সে জিজ্ঞাসা করে মিরাজ তাদেরকে যে গাড়িতে দেখেছিল সেটা কি লাল রঙের গাড়ি ছিল? উত্তরে মিরাজ বলে হ্যাঁ। লায়লা জানায় ওই লাল গাড়িতে করেই তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। দৃশ্য চলে যায় গতকালে। অ্যাডাম যখন তাদের সাথে কথা বলার সময় হাত মিলিয়েছিল তখনই সে তাদেরকে হিপনোটাইজ করে ফেলেছিল, যার ফলে মিরাজ এবং ফেন্ডি দুজনই ভুলে গিয়েছিল তাদের কোথায় যেতে হবে। এর বদলে অ্যাডাম তাদেরকে তার বাড়ির ঠিকানা দিয়েছিল। এরপর সে ফেন্ডিকে আলাদাভাবে বলেছিল সে যেন ওই বাড়িতে প্রবেশ করে ওই বইটি ওপেন করে এবং সেখানে থাকা ওয়ার্ডগুলো উচ্চারণ করে, সেই সাথে রিচুয়ালও করে। এই সকল কথা বলে যাওয়ার সময় সে তড়ি দিয়ে তাদের দুজনের হিপনোটাইজ ভেঙে দেয় এবং বলে যে এই এলাকায় অনেক সাপ রয়েছে, তারা যেন সাবধানে থাকে। এইটুকু দৃশ্য আমরা এর আগে দেখেছি, তবে হিপনোটাইজের দৃশ্যটা আমরা দেখি নাই। এখন তাদেরকে এইভাবে হিপনোটাইজ করে আদম ফিরে আসে তার গাড়িতে, যেখানে তার স্ত্রী মাইসারা ছিল। আদম বলে যে এবার যদি তারা ফেল হয় তাহলে তারা নতুন করে আবারও লোক খুঁজবে, তবে সে কখনোই মাইসারাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। এমনিতেও গত 2 বছর ধরে তারা মানুষের কাছে মৃত অবস্থায় আছে, অর্থাৎ তারা সত্যিকার অর্থে মারা যায়নি, তারা এখনো বেঁচে ছিল। আর সবথেকে ভয়ানক ব্যাপার হলো মাইসারার চোখ ছিল পুরোপুরিভাবে লাল, যেন সে কোনো সাধারণ মানুষ নয়, তার ভেতরেই রয়েছে কোনো এক শয়তান, যে কিনা দূর থেকে মিরাজকে দেখেই বলে ওঠে এই চেহারা তার চেনা মনে হচ্ছে। যা শুনে অ্যাডাম বলে যে চেহারা এক হলেও মানুষ এক নয়। তখন মাইসারা বলে হতে পারে তারা যমজ। উত্তরে অ্যাডাম বলে হয়তোবা হ্যাঁ, নয়তোবা না। একথা বলেই তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই দৃশ্য চলে যায় পাস্টে, অর্থাৎ গল্পের একদম শুরুতে, যখন ওই মুখোশধারী লোকটি হত্যা করছিল ওই মেয়েটির। এরপরই সেখানে আসে আদম এবং মাইসারা। মাইসারার হাতের এক ইশারাতেই সামনে থাকা লোকটি হাঁটু গেড়ে বসে পড়ে এবং তার সামনে মাথা নত করে, যা থেকে আমরা শিওর হতে পারি যে মাইসারার ভেতরেই রয়েছে ওই শয়তান। মাইসারা তাকে মুখোশ খুলতে বলে এবং তার নাম জিজ্ঞাসা করে। তখন লোকটি জানায় যে তার নাম লুকমান, অর্থাৎ সেই লোকমান যে কিনা মিরাজের যমজ ভাই। সে দেখতে হুবহু মিরাজের মতোই ছিল। এখন আদম তার কাছে আসে এবং তার মাথায় একটা ব্যাগ পরিয়ে দেয়। এরপর সে তাকে বলে সে যেন ওয়াশরুমে গিয়ে নিজেকে শেষ করে দেয়, অর্থাৎ গলায় দড়ি দেওয়া ওই লাশটি মূলত লুকমানের ছিল। আর এই কারণেই এখানে আসাতে মিরাজের এত দেজাভু হচ্ছিল, কেননা তার যমজ ভাই অলরেডি এখানে মৃত্যুবরণ করেছিল এবং সেই সব কিছু ভোগ করেছিল যেগুলো সে ভোগ করতে চলেছিল। এখন তাকে মরতে পাঠিয়ে দিয়ে আদম ওই মুখোশটি পরে নেয়। এরপর সে গান চালিয়ে নাচতে শুরু করে মাইসারার সাথে। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে এরকম মুভির এক্সপ্লেনেশন আপনাদের কাছ থেকে মিস না হয়। এছাড়াও আগে থেকে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।